একটা দলের সমর্থকরা কতটা ঘৃণার আবাদ করলে তারা আরেকটা দলের হেরে যাওয়ার পর তাদের সাথে কিন্তু খেলা ছিল না, তাদের এমন না যে তাদেরকে হারায় তারা জিতছে। আরেকটা দল চিরপ্রতিদ্বন্দ্বী তাদের হারার পরে আতশবাজি ফুটায়, ভুভুজেলা বাজায়। চিন্তা করা যায় না। ব্রাজিল সমর্থকরা কখনোই এত উগ্রতা দেখায় না। একটা বিশেষ দল, আপনারা জানেন কোন দল। তো ফরিদপুরের আকাশে এখন বাজি ফুটতেছে, গোয়ালচামুট এলাকায় শব্দ পাচ্ছি। আর ফরিদপুর শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লীতে আমার বাড়ির সামনে তো ভূগোজেলা বাজলোই, স্বাভাবিক বাজবেই। এরা তো কাউকে মানে না, এরা কারো কথা শুনে না। এরা আমাকে কয়েক দফা হামলা করে আমার বাড়িঘর ভেঙে চুরেই ক্ষান্ত হয় নাই। এখন আমি যে ব্রাজিলের জার্সি পরে বাইরে যাই প্রতিদিন, এত কিছুর পরেও থানায় এজাহার দিছি, সেটার কি আপডেট আমি জানি না। এরা তো অ্যারেস্ট হয় নাই। তো এদের তো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এদের তো মানে আড়ম্বর বেশি, এদের তো হিংসা বিদ্বেষ বেশি। আমার কথা হচ্ছে, তোরা খেলা দেখবি নিজেদের বাড়িতে দেখ, অথবা এমন জায়গায় দেখ যেখানে রাস্তা ব্লক হয় না। যেমন দক্ষিণ পল্লীর এখন যিনি সভাপতি, আমার বাবা আগে সভাপতি ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত আগে। এরপরে যিনি হয়েছেন শ্যামল সাহা, তার বাসার মধ্যে অনেক জায়গা, ওইখানে কিন্তু দেদারসে 40-50 জন খেলা দেখা যায়। আরো কয়েকটা জায়গা আছে, এমনকি শ্রীঅঙ্গনের জলার পাড়ে, শ্রীঅঙ্গনের ভিতরে, মাঠের মধ্যে অনেক জায়গা, অভাব নেই। কিন্তু এরা মানে এই কয়েকদিন দেখে নাই, আজকে হঠাৎ করে একটা সময় এসে চিল্লাপাল্লা উপজেলা বাজানো, এখানে প্রজেক্টরে খেলা দেখি, আমার বাড়ির সামনে রাস্তা ব্লক। তা আমি শুরুতে মানে আমি একটু ঘুমাইছিলাম, কারণ রাতে তো এমনিতেও ঘুমাইতে দেয় না, বিভিন্ন রকম শব্দ দূষণ, বিভিন্ন রকম অত্যাচার করে। তো ভাবলাম যে দিনেও আজকে ঘুমাইতে পারিনি, কারণ বিদেশ থেকে আমার কাকা আসছে, আগামীকাল ভোরে চলে যাবে। ততক্ষণে হয়তো বাসে উঠেও গেছে বা উঠবে। তা আমি ভাবছি যে তাকে সারাদিন তার জন্য আপ্যায়ন করা, বা ওর এমনিতেও মনটা খুব খারাপ। তা আমি মনের কষ্ট দূর করার জন্য আমি অফিসার্স ক্লাবে গিয়েছিলাম। মোটামুটি আকাশে মেঘলা দেখে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে গেছি, ওখানে গিয়ে মোটামুটি খেলছি। তবে আমি আজকে কনফিডেন্ট ছিলাম যে আজকে জিতবো, কারণ আমার মনেই সাই দিচ্ছিল না। আমি ওখানে বলছিও যে যদি আর প্রোফাইল পিকচার দিতে না পারি ব্রাজিলের জার্সি গায়ে, হেরে গেলে তো আর এটা দেয়া আসলে সমীচীন না, যদিও হারলেও ব্রাজিল। তো আমি বলছি ওইখানে, তারপরে ছবি পোস্ট করলাম, এরপরে খেলাধুলা করে আমি আসলাম। এসে একটু জাস্ট ঘন্টা খানেক একটু ঘুমের মতো আসছি, এর মধ্যে দেখি যে এসে চিৎকার শুরু করছে। খেলার শুরু 2টায় 1টাতে। এরপরে প্রথম যখন অফসাইডে ব্রাজিল গোল খাইলো, প্রথমে আমি ভাবছি কি যে এরা হয়তো মানে ব্রাজিলের সমর্থক হইতে পারে। এবং আমার এক ছোট ভাই, যে আমার সাথে কোনোদিন বেয়াদবি করে নাই, এলাকায় সবাই তো আমার শত্রু না, ওইখানে পুলিশ প্রশাসনের কাছে হয়তো সবাই বাধ্য হয়ে সাইন করতে পারে, কিন্তু সবাই তো শত্রু না। তো সুকুমার কর্মকারের ছেলে, আমার শ্রদ্ধেয় কাকা ছেলে সাগর ফোন দিছে, দাদা আমি আমি দায়িত্ব নিছি, আমাকে দায়িত্ব দিছে এখানে আপনার বাড়ির সামনে একটু খেলা দেখবো। আমি বললাম যে তুই তো আমার আগে ফোন দিতে পারতি, আগে এসে চিৎকার চেঁচামেচি করে এগুলা ভুবুজেলা বাজায়। তারপরে দেখি যে অফ সাইডে গোল খায় ব্রাজিল, চিৎকার চেঁচামেচি আনন্দ ফুর্তি করে ওরা। এরপরে পেনাল্টি মিস করলো ব্রাজিল, এরা আনন্দ ফুর্তি করতেছে। তো কথা হচ্ছে যে আমার বাড়ির সামনে, আমি ব্রাজিলের অন্ধভক্ত, এটা আপনারা সবাই জানেন, আমি ফেসবুকে পোস্ট করি। আমি শুধু ভক্ত না, আমি কিন্তু একটা তপস্যাও করি। নিশ্চয়ই পৃথিবীতে ধর্ম আছে, নিশ্চয়ই তপস্যা ধ্যান এগুলো আছে, নাহলে হবে কেন? নাহলে তো মানুষ ধর্ম বিশ্বাস করতো না। তো সেই তপস্যায় ব্যাঘাত ঘটাইলো। তারপরে ব্রাজিল আজকে তো এমনিতেও ছন্দে ছিল না, এরপরে তো হেরে গেল। হারার পরেও এরা
যাই হোক, এরপরে ওই অবস্থা দেখে আমি সিসি ফুটেজ সহ ডিসিএসপি স্যারকে জানাইলাম। তারপরে দেখলাম যে এরা যেভাবে উপরত দেখাচ্ছে, ব্রাজিল আজকে হেরে গেলে এরা আমার উপরে একটা হামলা করতে পারে। আপনারা অবগত আছেন যে এই বছরই কয়েকবার আমার বাড়িঘর ভেঙে আমার মাকে সহ আমাকে যে হামলা করছে, এবং আমি শুধু জাস্ট রাস্তা ব্লক করতে নিষেধ করছিলাম। আজকেও সে রাস্তা ব্লক করে, পৌরসভার রাস্তা ব্লক করে এরা খেলা দিবে। তো আমি প্রথমে এরপরে জরুরি নাম্বারে ফোন দিলাম পর ওইখান থেকে অপর প্রান্ত থেকে একজন রিসিভ করে, মানে পুলিশ জরুরি নাম্বার হটলাইনে বসা, তার তো আইন কানুন সব জানা উচিত। সে আমাকে আরো বলতেছে যে এগুলো তো খেলা তো দেখতেই পারে, খেলা তো বয়োবৃদ্ধরাও দেখবে, বাচ্চারাও দেখবে। আমি শুধু বলছি যে বখাটের ছেলে পেলে আমাকে যারা হামলা করছে তারা, এবং এটা কিন্তু সাগরের সাথে কথা বলার আগে আমাকে ফোন দেয় নাই, এবং আমি আতঙ্কিত বোধ করছি বলে জানাইছি। এটা জরুরি নাম্বার আমি ইত্তেফাকে লিখছিলাম প্রচলন প্রসঙ্গে, এটা জরুরি প্রচলন করা, এরপরে চালু হয়েছে। আমি ক্রেডিট নেই না, যেভাবেই হোক হয়েছে, একটা ভালো কাজ হয়েছে। তা আমি খুব বিপদে পড়লে বা বিপদের সংখ্যা দেখলে আমি সাধারণত হেল্প চাই। তো তো উনি বলতেছে যে এটা তো খেলতে পারে, দেখতে পারে। আমি বললাম যে দেখতে পারে কোথায়, এটা তো মানে কোনো আবাসিক এলাকা, এখানে কতটুকু শব্দ করতে পারবে গভীর রাতে সেটার তো একটা নির্দেশনা আছে, এবং ভূবজেলা তো অনেক আগে থেকেই আইনত নিষিদ্ধ। তারপরে মানে সাউন্ড বক্সে শব্দ করে রাস্তা ব্লক করে দেখা, এবং এই যে অত্যাচার উৎপীড়নটা করা, এটা যদি এমন হইতো যে কোনো একটা কারো বাড়ির মধ্যে হচ্ছে, তারপরেও বলার ছিল পাশের বাড়ির ডিস্টার্ব হয় কিনা, তোমার আনন্দ উল্লাস যেন অন্যের বিরক্তির কারণ, ঘুম হানির কারণ না হয়, কারণ সবাই তো আর খেলা দেখে না। আমি প্রেশারের রোগী, আমার মা প্রেশারের রোগী, মা ঘুমাচ্ছে, সেখানে আমি রিকোয়েস্টও করলাম যে দেখ ঠিক আছে, তোরা আজকে যেহেতু তুই আমার ফোন দিছিস, আমি আর কাউকে জানাবো না, তোরা শব্দ করিস না। ও আমারে আরো রিকোয়েস্ট করতেছে, দাদা ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যাবে কিনা। তাই আমি তো যেটা সত্যি সেটা বলছি, যে আমার লাইনে অনেকদিন ধরে ডিস্টার্ব দেয়, আর রিসেন্টলি আমি অভিযোগ দিছি এটা সমাধানের জন্য। তো বৃহস্পতিবার দিন লাস্ট হটলাইনে ফোন দিছি ঢাকার নাম্বারে, শুক্র শনি আমার সাথে যোগাযোগ করে নাই, আজকে যোগাযোগ করে বলতেছে আজকে আর সম্ভব না, আগামীকালকে। তো আজকের খেলাটা কিন্তু আমি মনোযোগ দিয়ে দেখতে পারলাম না, রেজুলেশনে ডিস্টার্ব দিল, খেলায় ডিস্টার্ব দিল, এবং এরা অত্যাচার করলো। তারপরে কার কাছে অভিযোগ দিব? আমি রেগুলার বিল দিয়ে যাচ্ছি, আমার টেলিফোনে কল দিতে গেলে প্রথমে বিজি টোন আসে, অথচ রিসিভার কিন্তু জায়গা মতোই আছে, বিজি টোন আসার কথা না। তারপরে ফোনে বারবার মানে ইন্টারনেট স্লো কানেকশন, ডিসকানেকশন এগুলো হয়। তো অভিযোগ দিলে করে কি, এরা ওই ফরিদপুরের যে এখানে, এরা আমার সাথে যোগাযোগ না করেই ম্যাক্সিমাম টাইম রিজলভ দেখায় দেয় যে সমাধান হয়ে গেছে। আমি ভিডিও করে যে কি সমস্যা হচ্ছে, কেমন ডিস্টার্ব দিচ্ছে, আমি কিন্তু মানে ফরিদপুরের প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জানাইছি। যাই হোক, এরপরে আমি ওরে বললাম যে দেখ আমার লেট নাইটে তো ডিস্টার্ব, আমি নিজেই দেখতে পাই না, এর মধ্যে আবার লাইন দিলে তো আমার ওটা আরও খারাপ দেখাবে, আর আমি তো নিজে মোবাইলের নেটওয়ার্ক ইউজ করে দেখতেছি। বলার পরে তারপরে ও কোনো বেয়াদবি করে নাই। আমি বললাম যে ভাই দেখ, আর জমির বিষয়ে বললাম যে এটা যেহেতু প্রশাসনের একটা নজর মানে কাছে আবেদন আছে, ওরাও তো দিচ্ছে, তো এটা তাদের বিবেচনায় যা মনে হয় সেটা করবে, সেটা তো সময়ের ব্যাপার, আমি তো আর জোর করে দখল করতেছি না। যাই হোক, এরপরে ওরে আমি বলছিলাম যে ভাই দেখ মা ঘুমাইছে, আশপাশে তো অনেক হার্টের রোগী আছে, তো শব্দ করিস না, শব্দ না করে দেখ আজকের দিনটা দেখ, এরপর থেকে আর এই রাস্তা আটকাইস না, কারণ এখানে তো বললো আমারে হামলা না করলে আমি বাধা দিতাম না, কিন্তু এরা যেভাবে হামলা করে আমারে মারছে, আমি একটা ওদের বড় ভাই এভাবে মারলো, ওরা বললো যে মানে কিভাবে, মানে এরা যে কাদের ইন্ধনে এরকম করে আমরা তো জানি না। তো যাই হোক, ওদেরকে যেহেতু কোনো বিচারের মুখোমুখি করে নাই এখন পর্যন্ত, তো আমার উচিত ছিল শুরুতেই বাধা দেয়া, তা আমি বাধা দেই নেই, আমি কিছু বলতেও চাইনি, আমি শুধু প্রশাসনকে জানাইছি যে স্যার এরকম একটা ঘটনা হচ্ছে, আমি তো রাতে আতঙ্কিত বোধ করছি,
যেহেতু আমার গেট টেট ঘর বাড়ি ভেঙে রাখছে, আমি তো এমনিতেও রাতে ঘুম আসে না টেনশন। তবে প্রশাসন পুলিশ আমাকে সর্বোচ্চ সহযোগিতা করে, এটা আমি অস্বীকার করবো না। এখন এরপরে যখন এরা তারপরেও শব্দ দূষণ করতেছে, আমি চিন্তা করলাম যে ডিউটি অফিসারকে ফোন দিই থানায়। ডিউটি অফিসারকে ফোন দিলাম, পরে ডিউটি অফিসার সব শুনলেন। প্রথমে বললেন যে ফরিদপুরে তো অনেক জায়গায় এরকম হচ্ছে, মেডিকেল কলেজে হচ্ছে। তারপরে আমি বললাম যে মেডিকেল কলেজে ইন্টারনাল জায়গায়, অভ্যন্তরীণ জায়গায় হওয়া, সেখানে ছাত্ররা সবাই দেখে, কোনো মুরব্বী নাই, কেউ আরো ঘুমের ডিস্টার্ব হচ্ছে না, সেটা হইতে পারে। রাস্তা তো ব্লক করতেছে না। তারপরে এর আগে শুনলাম যে এমপি মহোদয় নাকি একটা সিনেমা হল উন্মুক্ত করে দিছিল ব্রাজিলের গত ম্যাচ দেখার জন্য। সিনেমা হলের ভিতরে হইলে বাইরে তো শব্দ যায় না, রাতে গভীর রাতে এটা হইতেই পারে। আমি নিজেই অফিসার্স ক্লাবে প্রতিদিন বড় পর্দায় খেলা দেখার পক্ষে ছিলাম, কিন্তু এটা যেহেতু গভীর রাতের বিষয় আর সবারই মোটামুটি পরিবার আছে, তাদেরকে রেখে গভীর রাতে একসাথে খেলা দেখাটা একটু কষ্টসাধ্য। তারপরেও আমাকে বলা হয়েছে যে ফাইনালটা হয়তো তারা একসাথে দেখা যাবে বা খিচুড়ি পার্টি টার্টি করা যাবে, খিচুড়ির আয়োজন হয়তো হবে, সেটা পরের বিষয়। কিন্তু কথা হচ্ছে যে পরে আমি যখন আমার পরিচয় দিলাম এবং আমি বললাম যে আবাসিক এলাকায় তো শব্দ লিমিট আছে, আগেই শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ছিল 2006 সালে, এবং এটা গত বছর শেষের দিকে এটাকে আবার রিফাইন করছে। এখন তো এটাকে করা উচিত বাস্তবায়ন, এবং আমি তো আইনত কথা বলতেছি। প্রথমত রাস্তা ব্লক করে রাখছে, এটা বেআইনি কাজ। দ্বিতীয়ত শব্দ দূষণ হচ্ছে, এটা বেআইনি কাজ। তৃতীয়ত এরা একটা উৎপাত সৃষ্টি করতেছে। চতুর্থত এরা এই দুদিন আগেও আমার গাছের কাঁঠাল নিয়ে চলে গেছে হুমকি দামকি দিয়ে। আমি জরুরি নম্বরে ফোন করে পুলিশ ডাকছিলাম। এই যে অত্যাচারগুলো, মানে একটা হুমকির মধ্যে থাকা, এমনিই মাথা ব্যথা করতেছে। আমি কয়েক রাত আমার ঘুমায় না, এবং রাতে এরা আমাকে ঘুমাইতে দেয় না, এরপরে যদি এরকম হতে। যাই হোক, এরপরে ডিউটি অফিসার আমাকে বললো যে আমি পুলিশ পাঠাচ্ছি। আমি বললাম যে ভাই, এইটুকুর জন্য পুলিশ হয়তো না পাঠালেও হতে পারে, কারণ এটা তো একটা কমন সেন্সের বিষয় যে হ্যাঁ হইতে পারি, আমি অফিসার হিসেবে না, সাধারণ নাগরিক সবাইকেই পুলিশ প্রোটেকশন দেয়। এবং এই জুলাই অভ্যুত্থান পরবর্তী যে অত্যন্ত দুঃসময়, এই দুঃসময়ে পুলিশ, সেনাবাহিনী বা র্যাব বা যারা যারা কর্মরত আছে, তারা মানে সর্বোচ্চ চেষ্টা করতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার। তাদেরকে স্যালুট জানাই। কিন্তু এই যে আমাকে কয়েক দফা হামলা করলো, এরপরেও কিন্তু আমি বিশ্বত বিচার পাচ্ছি না। তারপরেও তিনি আমাকে বললেন, আমি তখন বললাম যে যদি ফোন করে আপনাদের কাছে তো এলাকার যারা শ্রীঅঙ্গনের কমিটিতে আছেন বা শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লী কমিটিতে আছেন, তাদেরকে একটু ফোন করে যদি বলেন, তারা যদি এদেরকে নির্দেশ দেয়, তাহলে আমার মনে হয় যে এরা শুনবে। কারণ আসলে সত্যি কথা বলতে তাদের ইন্ধনেই তো এর আগে দেখছি যে এগুলো হয়েছে। যাই হোক, উনি আমাকে কাছে নাম্বার চাইলেন তাদের, আমি তাদের নাম্বার দিলাম। শ্রীঅঙ্গনের সভাপতি সেক্রেটারি নাম্বার দিলাম, শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লীর সভাপতি সেক্রেটারি নাম্বার দিলাম। কিছুক্ষণ পরে উনি আমাকে জানাইলেন যে কথা হয়েছে, ওনারা যত পারেন ওনারা চেষ্টা করবেন বলছে। যাই হোক, এরপরে কিছুক্ষণ পরে ওরা এখনো রাস্তা ব্লক করে টেবিল রেখে দিছে, তারপরে ওরা ওইখান থেকে সরে গেছে। ওরা এরপরে কিছুক্ষণ করছে, তারপরে আর বেশি ডিস্টার্ব করেনি। যাই হোক, যেহেতু শুরুর দিকেই আমি মনোযোগ দিয়ে খেলাটা দেখতে পারিনি, এখন একটা বিষয় আছে কি, ধ্যান, একাগ্র চিত্তে কোনো কিছু চাওয়া, কায়মনোবাক্যে চাওয়া, এটার যদি মানে মূল্য না থাকতো, তাহলে তো মানুষ এগুলো করতো না। এই যে নামাজটা হয়, এই যে আজান দিচ্ছে, আজানটা তো দেওয়ার পরে মানুষ নামাজে বসে, যেই সময়টুকু নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, সেই সময়টুকুতে যদি কেউ ডিস্টার্ব করে, তাহলে কি মনোযোগ থাকবে? আল্লাহকে ডাকার যে উদ্দেশ্য, সেটা কি মানে ব্যাহত হবে না? তো আমার কাছে খেলার দেখাটা হচ্ছে একটা কায়মনোবাক্যে প্রার্থনা করার মতো। আমি যেহেতু দলটাকে সাপোর্ট করি, আমি মনে প্রাণে এই দলটাকে ভালোবাসি, তাই আমি এই দলটার জয়ের জন্য প্রার্থনা করতে থাকি। তো যেহেতু আমি মনোযোগ দিয়ে প্রার্থনাটা করতে পারি না, এবং এরা এই অত্যাচারগুলো করছে, আমার মনটা রয়েছে ওইদিকে, এবং আমি বারবার সিসি ফুটেজ দেখতেছি, একবার একবার আমি বিভিন্ন জায়গায় অভিযোগ দিচ্ছি এবং দেখতে যাওয়ার চেষ্টা করতেছি। কারণ এরা যেভাবে চিৎকার চেঁচামেচি করতেছে এবং তুচ্ছ তাচ্ছিল্য হুমকি দামকি, কখন কি করে বসে তার নাইটি, কখন
ভিতরে ঢুকে বসে, হামলা করে বসে আবার। তো যেহেতু আমি মনোনিবেশ করতে পারলাম না এবং ইন্টারনেটেও সমস্যা, ব্রাজিল, আমি বলতেছি না যে কারণে হয়েছে, কিন্তু এটা হইতে পারে। আচ্ছা, যাই হোক, এখন একটু আমাদের ব্রাজিলের খেলার সমালোচনা করি। সেটা হচ্ছে যে কোচ কার্লো আনচেলত্তি, তিনি ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছেন। যদি তিনি দায়িত্ব নেবেনই, উনি এত একজন ডেকোরেটেড কোচ, ক্লাব পর্যায়ে ওনার কোনো কিছু অধরা নাই। উনি অনেকগুলো ক্লাবের হয়ে উনি চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন, উনি ইউরোপ থেকে শুরু করে অনেকগুলো, মানে ফুটবলের যে যে জায়গাগুলোতে মূলত খেলা হয় সেই জায়গাগুলোতে কিন্তু উনি সব কিছুই তার অধিকারে চলে আসছে, অর্জন নিয়ে চলে আসছে, জয়। সেই মানুষ দায়িত্ব নিবেন, আর একটু আগে নিলে কি হইতো? মাত্র 1 বছর আগে, বিশ্বকাপের মাত্র 1 বছর আগে কেন দায়িত্ব নিবেন? আরো আগে দায়িত্ব নিতে পারতেন। আর উনি দায়িত্ব যখন নিলেনি, নেইমারকে যখন স্কোয়াডে রাখলেনি, তাহলে নেইমারকে নকআউট পর্ব যে শুরু থেকেই খেলানো উচিত ছিল। আমি গত ম্যাচেও দেখছি যে নেইমারকে শুরু থেকে খেলায়নি, গত ম্যাচেও নেইমারকে নামাই নেই। আমি গত ম্যাচে সমালোচনা করছিলাম যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত কেন অপেক্ষা করছে, নেইমারকে কেন নামাচ্ছে। আসলে ব্রাজিলের প্রাণ ভোমরা বলা হয় নেইমার। 2014 সালে সে টপ ফর্মে ছিল, এই জন্যই তাকে করলো কি, যে কলম্বিয়ার প্লেয়ারটা তাকে একদম পিছে হাঁটু দিয়ে একদম মেরুদণ্ড পাশায় যে ইয়েটা দিল, আঘাতটা করলো, মেরুদণ্ড ভেঙে দিল। ওই ইঞ্জুরির পরেই তো জার্মানির কাছে 7টা গোল খাইল শূন্যছাড়া ব্রাজিল। কারণ নেইমারকে কেন্দ্র করেই কিন্তু খেলাটা আবর্তিত হইত ব্রাজিলে, এমনভাবেই সব সেট করা ছিল। সবাই নেইমারকে দেবে, নেইমার প্লেমেকার, যেমন আর্জেন্টিনায় যেমন মেসি। এবং যদিও ইদানিং মেসি নিজে গোল দিচ্ছে বেশি, গোল করাচ্ছে কম, তো আগে তো করছে, আমি এটা অস্বীকার করবো না। এবং সে, তাকে সবাই মানে, তাকে সবাই পাস দেয়। নেইমার মানে ব্রাজিলের এই প্রজন্মের সেরা, এটা অস্বীকার করার কায়দা নেই। আসতে পারে ভিনি জুনিয়র, আসতে পারে কুনিয়া, কিন্তু সে তো বেস্ট। তাকে নকআউট পর্বে শুরু থেকে কেন খেলানো হলো না? ঠিক আছে, এটা এই 3 বছর ধরে এই স্কোরটা চলে আসতেছে, নেইমার 3 বছর ধরে মাঠে নাই, কিন্তু তারপরেও তো নেইমার তো নেইমারই। দেখেন শেষ মুহূর্তে নেইমার পেনাল্টি পেয়ে, পেনাল্টিটা কিন্তু নরওয়ের গোলকিপার অনেকভাবে তাকে টিজ করছে, তাকে রাগানোর চেষ্টা করছে, রাগাইয়া দিছেও, তারপরেও কিন্তু মাথা ঠান্ডা রেখে নেইমার কত সুন্দর গোলটা দিয়ে দেবে, এবং সে মুখের উপর যা জবাব দিয়ে আসলো। শুরুতে যদি নেইমার থাকতো, নেইমার পেনাল্টিটা নিত, কিছুতেই মিস করতো না। এই পুরনো খাটাস, ওটা আমি খাটাসই বলবো, যদিও খাটাস গালি দেওয়ার মতো কিছু না। তো কিভাবে পেনাল্টি মিস করে? আমরা যে মানে বলি যে পেনাল্টি, মেসি পেনাল্টি মিস করে, আমার ব্রাজিলের স্ট্রাইকার কিভাবে পেনাল্টি মিস করে? সেখানে কুনিয়া আছে, সেখানে আমাদের ভিনি জুনিয়র আছে, তাদেরকে না দিয়ে ভিনি প্রথমে নিতেও গেল, পরে দেখি সে সরে গিয়ে ব্রুনারে দিল। এটা কি আনচেলত্তির নির্দেশ ছিল নাকি ক্যাপ্টেনের, জানি না। যাই হোক, এটা একটা ভুল ছিল। দ্বিতীয় ভুল হইল হ্যাল্যান্ডকে হার্ড ট্যাকেলিং এ না রাখা। হ্যাল্যান্ডের যে উচ্চতা, একটা দানবের মতো। আর ভাইকিংসরা আমরা তো জানি এরা হচ্ছে যোদ্ধা জাতি। ভাইকিংস সিরিয়ালি দেখা যায় যে কি পরিমাণ যুদ্ধ সংগ্রাম করে নিজেদের জাতি গড়ে তুলছে, এখানে কতটা প্রতিকূল পরিবেশে। তো এরকম একজন টল ফিগার, এরকম একজন স্পোর্টি ম্যান যে নিয়মিত ধ্যানও করে, এটাকে ইয়োগা বলে, তাকে কিভাবে এতটা খোলা ছেড়ে দিল, এটি আমি বুঝলাম না। এবং ব্রাজিলের ডিফেন্ডার সবগুলোই দেখলাম যে হচ্ছে অনেক খাটো। একটা কাইলা ছিল দাঁড়িয়েলা, আমি কাইলে বলি, ও কাইলে মানে যে গালি দেই বা বর্ণবাদ তা না, আমি ভালোবেসে দিই। আমার কালো বিড়ালের নামও কালো, ভালোবেসে ডাকি। 3টা হয়েছিল, একটা লালু, একটা ধলু আর একটা কালো, ধলা একটা কালো। যাই হোক, একটা লম্বা ফিগার দরকার ছিল যে হ্যাল্যান্ডকে ট্যাকেল দিতে পারবে।
কারণ উপরে দিলে উচ্চতায় গিয়ে হ্যাল্যান্ডের পর্যায়ে বলটা ধরার মতো কেউ নাই। তো হ্যাল্যান্ড প্রথম গোলটা ওইভাবে দিল, আর দ্বিতীয় গোলটা দেখলাম যে ফট করে এত জোরে শটটা করে ফেললো, সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখলো, ঠেকাইতে পারলো না। তো এই ডিজাস্টারটা কাম্য ছিল, এটা হওয়ারই ছিল। তারপরেও হয়তো আমাদের মতো কিছু অন্ধভক্ত, যারা অন্ধভক্ত বা যারা ভালোবাসি আমরা, তারা কিন্তু যে প্রার্থনাগুলো করি, প্রার্থনাগুলো যদি ঠিক মতো আমরা করতে পারতাম, তাহলে হয়তো ওয়ার্ল্ড ইজ নট এ ফেয়ার প্লেস, এটা আমি জানি। তারপরেও একটা ফেয়ার চান্স সবাই চাই, এবং ফেয়ার, আমি যেহেতু কাউকে, ব্রাজিল এতদিন জিতছে, আমি একটা টু শব্দও করিনি, কারোর ঘুমও ভাঙাই নেই, ভুবজেলা নেওয়া দূরের কথা, আমার ক্যামেরার অ্যালার্মগুলো আমি বাজাইনি। ওরা অত্যাচার করছে, বরঞ্চ ওরা আর্জেন্টিনা জিতলে প্রথম দিন ভুবজেলা বাজাইছে, বিভিন্ন রকম করছে। আমি জাস্ট প্রশাসনের কাছে অভিযোগ দিচ্ছি, এর বেশি কিছু না। যাই হোক, তো কার কাছে অভিযোগ দেবো, এখন আর কিছুই ভালো লাগতেছে না। এমন খারাপ করার উচিত, কিন্তু নরওয়ে ভালো খেলছে, ব্রাজিল সুযোগগুলো মিস করছে। শুরুর দিকে থেকেই নরওয়ে পজিশন ধরে রাখছিল, ব্রাজিল পজিশন খুব একটা ধরে রাখতে পারেনি। জাপানের সাথে পজিশন অনেক ধরে রাখছিল, নরওয়ের সাথে পারেনি। নরওয়ে শুরু থেকেই পজিশন ধরে রাখছে, যে সুযোগগুলো দিছিল সুযোগগুলো ব্রাজিল মিস করছে, আর মিস করার কারণেই আজকে এই দশা। এবং বিশেষ করে পেনাল্টি মিস করাটা, এটা কিছুতেই উচিত হয়নি। এখানে ভিনি জুনিয়রকে দিলে কিছুতেই মিস করতো না, বা যদি নেইমারকে শুরু থেকে নামাইতো তাহলে এটা মিস করতো। এবং ওইটা আগে গেলেই ব্রাজিল তারপরে ডিফেন্সে গিয়ে পুরোটা আটকাই দিতে পারতো, আর গোল হয়তো নাও হইতে পারতো। লাস্টের দিকে গিয়ে সময় স্বল্পতা দেখা দিল, সময় কম পড়ে গেল। এখন অনেক উগ্র সমর্থক প্রতিপক্ষ যারা, তারা অনেক রকম ডিস্টার্ব করবে, তারপরেও আমরা ব্রাজিলই থাকবো। কারণ ব্রাজিল, আমরা হচ্ছি মানে বড় হয়ে আমরা পেলের খেলা দেখছি ইউটিউবে, আমরা রোনালদোর খেলা দেখছি, রোনালদোকে 2002 সালে বিশ্বকাপ জিততে দেখছি, যে আমি আমার বাবার অনুমতি ছাড়া টয়লেটে পর্যন্ত যেতাম না বড় হয়েও, স্কুল কলেজে থাকাকালীন। এবং সেই আমি জার্মানির সাপোর্টার, আমার বাবার বিরুদ্ধে দাঁড়ায় আমি ফাইনালে ব্রাজিলকে সমর্থন দিয়েছিলাম এবং ব্রাজিল জিতছিল। তো ব্রাজিলই থাকবো আমি। আজকে সেই নেইমার এবং রোনালদো, নাজারিও, যা দা ফেনোমেনন, মিস করছি তাদেরকে। তারা থাকলে এতগুলো মিস হইতো না। অনেকবার ভালো ভালো সুযোগ পাইছে ব্রাজিল, কাজে লাগাইতে পারেনি। আর কোচ অ্যানচেলোত্তি, তার এত দৃঢ় বিশ্বাস, এত ইগো, সে তার এত ঠান্ডা ব্রেন, প্রশংসা করছি, সবাই করছে, কিন্তু এটা আসলে গতবার একেবারে শেষ মুহূর্তে ফিরে আসলো। এটা দেখেও তার সম্বিত ফিরল না, সে নেইমারকে শুরু থেকে খেলাইতে পারতো না, খেলাই তো শুরু থেকে। এরপরে যদি দেখতো যে পারতেছে না, উঠাই নিয়ে আসতো, সমস্যা তো ছিল না, ইন্ডিকে নামাইতো। কিন্তু নেইমারে এত পরে নামাইলো। আবার দেখলাম যে কথা হচ্ছে যে আমি যেটা ভাবছিলাম যে হয়তো ওই 14 সালের মতো হার্ট ট্যাকেল করে বা নেইমারকে ইনজুরিতে ফালাবে, আবার এই ভয়ে হয়তো নেইমারে নামাইতেছে না, বা সে দলের বাইরে ছিল দীর্ঘদিন, এই জন্য হয়তো নামাইতেছে না। কিন্তু সে এতদিন তো প্র্যাকটিস করছে, এবং সে তো বিশ্বকাপের মঞ্চে সে ভালো করে। আর যেহেতু নকআউট পর্বে এমন দলগুলোই খেলে যারা কিন্তু খুব একটা অত খারাপ ট্যাকলিং করে না। গ্রুপ পর্যায়ে হেরে যাওয়া ছোট ছোট দল, তারা দেখা গেছে অনেক সময় পরে, যাতে বড় মানে ওই দলটা জিততে না পারে, আরেক দল যাতে জিতে, হইতে পারে অনেক সময়। কিন্তু আসলে এটাই আমি বলবো বড় ভুল আজকের, যে নেইমারকে শুরু থেকে না নামা। আর আমার এলাকার এই অত্যাচার তো কোনোদিনও থামবে না। এদের বলে না যে ফাঁকা কলসি বাজে বেশি, এদের তো ভিতরটা ফাঁকা। এদের যদি জমির দলিল থাকতো তাহলে এরা
আমার এই অত্যাচারগুলো করতো না। নাই বলেই এরা এরকম বিভিন্ন রকম অত্যাচার, চালে ঢিল মারা, শব্দ দূষণ, হামলা, আমার নামে বাজে কথা বলা, আমাকে রাস্তা ব্লক করা, আমাকে হিজড়া বলে মিথ্যা মানে উত্তেজনামূলক কথা বলে আমাদেরকে প্রতিবাদ করতে বাধ্য করা এবং এরপরে অ্যাটাক করা, এগুলো এরা করতেছে, করবে। এটা যদি প্রশাসন পুলিশ অ্যাক্টিভ থাকে তাহলে থামানো যেত, কিন্তু থামানো গেল না। এখন কি বলবো আর, মন দিয়ে খেলাটা দেখতাম নির্ভেজালভাবে, অত্যাচার মুক্তভাবে। হেরে গেলেও মনে একটা শান্তি দিতাম যে না, আমি তো চেষ্টা করছি। আর্জেন্টিনা যখন খেলা হবে তখন কি মেসির জন্য আপনারা প্রার্থনা করবেন না? তোমরা কি প্রার্থনা করবা না? করবা তো। তোমাদের প্রার্থনা তো ভগবান শুনবে না, কারণ তোমরা তো মানুষের অত্যাচার করো, তোমরা নিজেরা নানা দুর্নীতি অন্যায় করো। তো তোমাদের ওই সময় আমি তো ডিস্টার্ব করতে যাব না, আমার এটা নেচারে নেই। কিন্তু তোমরা সারা জীবন আমার ঠিক মতো মনোযোগ দিয়ে পড়তেও দিলে না। তোমাদের এলাকার সবচেয়ে সেরা ছাত্র আমি, আমার 2 পয়সার দাম দিলা না, আমাকে 2 পয়সার সম্মানও দাও না, কিন্তু বাইরে দুনিয়ার কাছে কিন্তু আমি সম্মান পাই। এই যে ডিউটি অফিসারকে ফোন দিলাম, তিনি আমাকে স্যার বললেন, জরুরি নম্বরে ফোন দিলাম। তারপরে এই যে যেখানে খেলি সেখানেও বিচারকরা থাকেন, ম্যাজিস্ট্রেটরা থাকেন, পুলিশরা থাকেন, শিক্ষকরা, ব্যাংকাররা থাকেন। আমি সবার কাছ থেকেই মোটামুটি সুন্দর আচরণ পাই। আমার এটি একটা কষ্ট থেকে গেল, যাদের জন্য আমার বাবা মা এত কিছু করলো, আমার বাবা কই বাবুফুরিতে এত কিছু করলো, আমার মা ফ্রি চিকিৎসা দিল, আমার বাবা ফ্রি চিকিৎসা দিল, শ্রীঅঙ্গনে 20 বছর আমার মা ডাক্তারি করলো, এখানে এই মন্দিরে আমার মা ধর্মমন্ত্রণের অধীনে প্রাক-প্রাথমিক পর্যায়ে পড়াইলো। সেই ছেলেপেলেগুলি আমার অত্যাচার করে, সেই ছেলেপেলেগুলি আমার অ্যাটাক করে। আমি তো অন্যায় করিনি। আমি যদি অন্যায় করতাম আইনত ব্যবস্থা নেও তোমরা, আমি তো আপত্তি করতেছি না, মানা করতেছি না। তোমরা এই অত্যাচার উৎপীড়নগুলো কেন করো? ঠিক আছে, করতে থাকো, দেশে সরকার আছে, সরকার যদি ব্যবস্থা নাই নিবে, না হলে এইভাবে চলতে থাকুক, দেখি। প্রচন্ড মাথা ব্যথা নিয়ে ভিডিওটা করতে বাধ্য হইলাম, কারণ কথাগুলো না বলে পারতেছিলাম না আর কি। ঠিক আছে, বিদায় ব্রাজিল। এখন কোচ চেঞ্জ করবে কিনা জানি না। কোচের তো 2030 বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি রিনিউ করে নিছে। যদি সেটা বজায় থাকে তাহলে কি হবে নেক্সট টাইম জানি না, কিন্তু আপাতত চরম হতাশা নিয়ে বিদায় নিচ্ছি। আর ব্রাজিলে তো নিশ্চয়ই অনেক হতাশার দিন আজকে। ব্রাজিলের এই যে ফুটবলের সৌন্দর্য সেটাকে মিস করব। আর আরেকটা প্রিয় দল এখনো আছে, পর্তুগাল, কিন্তু সেই দলের যে অবস্থা, ক্রিস্টিয়ানো রোনালদোকে তো খুব একটা সাপোর্ট তার টিমমেটরা দেয় না। পেপে তাকে ভালো বুঝতো, তারপরে জটা বুঝতো, জটা তো মারা গেল, আর পেপে তো দলের বাইরে, তো খুব একটা সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই নুনো মেন্ডেস ছাড়া। কত দূর যেতে পারবে আমি জানি না, তারপরেও পর্তুগালের প্রতি এখন সমর্থন থাকবে। আর আর্জেন্টিনা, নরওয়ে, ফ্রান্স যারাই আছে সবার প্রতি সমর্থন থাকবে। আমি চাই ফেয়ার খেলে জিতুক, কোনো দুর্নীতি না হোক, কেউ অতিরিক্ত অ্যাডভান্টেজ, অতিরিক্ত সুবিধা না পাক। কারো প্রতি বিদ্বেষ নয়, সবার প্রতি ভালোবাসা। ধন্যবাদ, শুভরাত্রি।